হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স এবং এসএসসি ফিজিক্সের তোমাদের আজকে ফোর্সের 5 নাম্বার ক্লাসে স্বাগতম। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো বলের ঘাত কি। সহজ করে আগে অ্যান্সারটা দেখে আসি আমরা যে বলের ঘাত। তো উত্তরটা হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। সুতরাং আমরা লিখতে পারি যে এইটাকে যদি আমরা এক্সপ্রেশন করি তাহলে এফ ইন্টু টি, এটা কি বলা হচ্ছে বলের ঘাত। সিম্পলি আসলে যে বলের ঘাত কি তোমরা লিখবা যে বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। ওকে, নাও এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে এটাকে কেন বলের ঘাত বলা হইলো। ধরো ধরো তুমি একটা বেঞ্চের উপর দাঁড়ায় আছো, এই যে বেঞ্চ, এই যে তার উপরে তুমি, এই বেঞ্চের উপরে তুমি মনে করো দাঁড়ায় আছো 5 সেকেন্ড পর্যন্ত। তোমার কিন্তু একটা এমজি আছে ওজন, যেটা নিচের দিকে কাজ করে। সো এই এমজির কারণে এই টেবিলের উপর একটা ফোর্স এসে পড়বে যেটা নিচের দিকে কাজ করবে। এই যে তুমি 5 সেকেন্ড দাঁড়াইলে, এটা হলো আমাদের কেস ওয়ান এবং কেস টুতে মনে করো যে তুমি এই টেবিলের উপর 10 সেকেন্ড ওয়েট করলা। এখানেও তোমার এমজি নিচের দিকে টেবিলে একটা ফোর্স ক্রিয়েট করতেছে। এখন যদি আমি প্রশ্ন করি যে তুমি কোন কেসে বেশি বল প্রয়োগ করছো, তাহলে অবশ্যই তুমি বলবা যে কেস টুতে, কারণ এখানে আমি 10 সেকেন্ড থাকছি আর কেস ওয়ানে আমি জাস্ট 5 সেকেন্ড ছিলাম। সো এখান থেকেই আসলে বলের ঘাতের কনসেপ্টটা আসছে যে একটা বল যত বেশি সময় ধরে কাজ করবে বলের ঘাতের মানও তত হবে। সো বল এবং সরণের গুণফলকে, বল এবং সময়ের গুণফলকে এই জন্য বলের ঘাত বলা হয়। as simple as it is। এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো দেখাও যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। খুবই সহজ একটা প্রমাণ, চলো দেখে আসি। এটার জন্য আমাদের কিছু সেগমেন্ট লাগবে। আমরা অলরেডি বলের ঘাত সম্পর্কে জানি যে বলের ঘাতে এফ আর টি আছে, আর ভরবেগের পরিবর্তন, ভরবেগ মানে দুইটা ভরবেগ হয়, একটা এম ভি আর একটা কত এম ইউ। পরিবর্তন মানে এই দুইটার বিয়োগফল। সো আমাদেরকে এই সেগমেন্টটাকে এখন প্রমাণ করতে হবে। সো দেখো যে যে জিনিস আছে এই ডাটাগুলোকে আগে আমরা একটা ফিগার আঁকি। তাহলে চলো সলিউশন শুরু। যাতে কোনো কিছু মুখস্থ করা না লাগে সেই টেকনিকগুলো। একটা বস্তু আমাদের লাগবে, মনে করো এম ভরের বস্তুর উপর আমরা একটা ফোর্স দিলাম। সো এর বেগ ইউ ছিল, ইউ থেকে টি সময় পরে এর বেগ মনে করো ভি হয়ে গেল, আর এই সময় আমাদের এক্সেলারেশন এ কাজ করলো। ধরি এম ভর বিশিষ্ট কোনো বস্তুর আদিবেগ সমান ইউ। আমরা এখানে যে ঘটনাগুলো আছে সবগুলোকে বাংলায় লিখব, তোমরা যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই লিখবা, এখানে কোনো প্যারা নাই। আদিবেগ আছে ইউ, এর উপর এফ বল টি সময় কাজ করায় এ ত্বরণে ভি বেগ প্রাপ্ত হয়। ওকে, ঘটনা যা ছিল আমাদের সব লেখা শেষ। এবার আমরা জাস্ট সেগমেন্টগুলোকে চালু করি। সুতরাং আদি ভরবেগ, আদি ভরবেগ স্যার কত হবে, ভর আর আদি বেগ, তাহলে এম ইউ। শেষ ভরবেগ, শেষ ভরবেগ কত হবে এম ভি। সুতরাং টি সময়ে ভরবেগের পরিবর্তন,
সমান এমভি মাইনাস এমইউ, মানে শেষেরটা মাইনাস আগেরটা। স্যার আমি ভরবেগের পরিবর্তন কেন বের করলাম? কারণ আপনাকে প্রশ্নেই বলা আছে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন আপনাকে শো করতে হবে। আচ্ছা, ভরবেগের পরিবর্তন আমরা আগেই বের করে নিছি। এখন আমরা জানি F ইকুয়াল টু এম এ, এফ এর জায়গায় এফ, এম, একে ভেঙে দিলে আমরা পাবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এই গুণ করি, তাহলে টি আছে নিচে, টি এই পাশে এফ এর সাথে চলে আসবে, আর এখানে আসবে এম ভি মাইনাস এম ইউ। কিন্তু এফ টি মানে কি? ফোর্স এবং টাইমের গুণফলকে আমরা বলি বলের ঘাত। আর এইটা অলরেডি আমরা প্রমাণ করছি ভরবেগের পরিবর্তন। সো আমাদের টার্ম কি আসলো? সুতরাং বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত, এই এফটির পরিবর্তে লিখলাম বলের ঘাত, এইচ ইকুয়াল টু, এরপরে এমভি মাইনাস এমইউ আগেই প্রমাণ করছি ভরবেগের পরিবর্তন। সো খুব ইজিলি আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এবার যদি আমি এইটাকে একটু শর্টকাটলি রিভিউ করে দিই তাহলে জিনিসটা কেমন দেখেন স্যারেরা। আপনারা ফিজিক্সের জিনিসগুলোর একটু আনন্দ নিয়ে পড়বেন, এগুলোকে যখন একটু প্যারাময় ভাবে নেবেন তখন দেখবেন যে ফিজিক্স আসলে কঠিন। আসলে ফিজিক্সের মতো মজা আপনি সায়েন্সের অন্য কোনো সাবজেক্টে পাবেন কি না ম্যাথ ছাড়া, সেটা আসলে ভাববার বিষয়। এই যে প্রশ্নটা আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে এত বড় কেন স্যার? এত বড় না, আসলে অন্যভাবে একটু দেখাই তাহলে জিনিসটা এরকম যে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। আপনি শুধু এইটা মনে রাখবেন, এখান থেকে স্টার্ট করে দেন, এফ সমান সমান এম ভি মাইনাস ইউ বাই টি। সো আর গুণ করলে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এরপর নিচে লিখে দেন যে আমরা জানি এফ টি ইকুয়াল টু বলের ঘাত আর এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু হলো ভরবেগের পরিবর্তন। তাহলে প্রমাণ হয়ে গেল যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। সো মাত্র 3 লাইন। আর আমি যে উপরে লেখায় দিছি এইটা হলো একটা স্ট্যান্ডার্ড, আর কিছু না স্যার। সো এর পরের প্রশ্নে চলে আসি আমরা। 11 নম্বর প্রশ্ন হলো ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। অ্যান্সারটা হলো 2 বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এবং এখান থেকেই একটা টার্ম চলে আসবে এরকম যে m1 u1 প্লাস m2 u2, যদি দুইটা বস্তু হয় তাহলে এরকম সূত্রটা m1 v1 প্লাস m2 v2। যদি তিনটা বস্তু হয় তাহলে এই সূত্রটা এরকম হবে m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। যদি চারটা বস্তু হয় তাহলে কেমন হবে বুঝতেই পারতেছেন। এভাবে যদি n সংখ্যক বস্তু হয় তাহলে আমরা লিখতে পারবো m1 u1 প্লাস m2 u2 প্লাস ডট 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 mn un ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট 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 mn vn। এই ছিল আমাদের এই সূত্র এবং এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। নাও সূত্র তো স্যার বুঝাইলেন না, শুধু বলে গেলেন। তাহলে আসেন এটা একটু বুঝাই। 2 বা ততোধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করে, এইটুকু আগে আমরা একটু বুঝে নিই। ধরেন এই একটা গাড়ি এই দিকে চলতেছে, এই একটা গাড়ি এই দিকে আসতেছে, এটা আমাদের কার 1, এটা আমাদের কার 2। দুইটা গাড়ি মনে করেন এখানে সংঘর্ষ হইল, এই যে নেন, এই যে একটা আর একটার সাথে
সংঘর্ষ হইল। এইখানে সংঘর্ষ হইলে প্রথম বস্তুটা যদি ক্রিয়া করে, ধরেন 2000 নিউটন বল দ্বারা সে এর উপর ক্রিয়া করছে, তাহলে এও প্রতিক্রিয়া বল দিবে এবং প্রতিক্রিয়া বল হবে সমান এবং বিপরীতমুখী। সো এ দিবে হলো -2000 নিউটন ফোর্স। তাহলে দেখেন ক্রিয়ার প্রতিক্রিয়া ব্যতীত যদি অন্য কোনো ফোর্স কাজ না করে তাহলে মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আদিতে এর একটা ভরবেগ ছিল না। দেখেন যেহেতু কার 1 কার 2 দুইটাই মুভিং অবস্থায় আছে, সো উভয়ের মধ্যেই কি আছে, আপনার একটা আদি ভরবেগ আছে। আবার সংঘর্ষের পরও একটা ভরবেগ পাওয়া যাবে। এই দুইটা ভরবেগ হবে সমান, এটাই বলা হয়েছে এই সূত্রের মধ্যে। এবার স্যার বাস্তবে তো এই জিনিসটা মিলে না। স্যার কেন মিলে না? কারণ বাস্তবে স্যার দেখা গেছে যে এই একটা বস্তু এইদিকে আসতেছে, মনে করেন যে 2000 গতিশক্তি নিয়ে 2000 জুল, আর একটা মনে করেন এই দিকে আসতেছে, এ মনে করেন 3000 জুল নিয়ে আসতেছে সাপোজ। এবার দুইটা সংঘর্ষের পর স্যার দুইটাই তো থেমে যায় স্যার, তাহলে তো আর আমি এই 2000 আর 3000, এই যে 5000 জুল আমার ছিল, আপনার সূত্র মতে তো আমার 5000 এইখানে পাওয়ার কথা, কিন্তু আমি সংঘর্ষের পর তো গাড়ি দুইটারে পাই স্থির, এখানে তো আমি 5000 পাচ্ছি না। হ্যাঁ স্যার, এখানে আপনি 5000 পাচ্ছেন না কারণ আমাদের সূত্রে বলাই আছে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করতে পারবে না। কিন্তু বাস্তব জগতে যেটা হয়, দুইটা গাড়ি যখন স্ট্রাইক করে তখন এখানে এয়ারের ম্যাটার আছে, দুইটা বস্তুর স্থিতিস্থাপক শক্তি ক্ষয় হয়, আবার রাস্তার মধ্যে ফ্রিকশন লস আছে, মানে এখানে আরও অল্টারনেটিভ অনেকগুলো ফোর্স কাজ করে, এই জন্য আপনি পাচ্ছেন না। আপনি যখন দুইটা বল নিয়ে চিন্তা করবেন, রাবারের বল, দেখেন এই একটা রাবারের বল, এই একটা রাবারের বল, এইটার মধ্যে আপনি কিছুটা খুঁজে পাবেন। দুইটা রাবারের বল যদি এইখানে সংঘর্ষ হয়, মোটামুটি যে বলে এটা এই দিকে আসতেছিল সেই বলেই রিটার্ন যায়, এইটাও মোটামুটি ওই ফোর্সেই রিটার্ন যায়। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে আসলে কথা একটাই যে মোট আদি ভরবেগ ইকুয়াল টু হবে মোট শেষ ভরবেগ। জাস্ট এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে, যদিও এটা আমাদের মানে পৃথিবীতে করা সম্ভব না, বা সম্ভব হলেও আপনাকে অনেক অনেক ম্যাটার এখানে কনসিডারেশন আইনা করতে হবে। ওকে, তাহলে এখন এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে ফর্মুলাটা, এটা কিভাবে আসে আমরা এটা দেখাবো, প্রমাণ করাবো যে m1 u1 ইকুয়াল প্লাস m2 u2 কীভাবে প্রমাণটা করা যায়। চলেন, এটা হলো আমাদের 11, এটা গেল 11 নম্বর, তাহলে 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে একটা শীট আকারে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তোমরা, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 12 নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে চলেন এটার প্রমাণটা এবার দেখি কেমন হয়। ধরেন এই একটা গাড়ি এই দিকে চলতেছে, এই আর একটা গাড়ি একই দিকে চলতেছে, এটার আদিবেগ হইছে u2 আর এটার আদিবেগ হইছে u1, যেখানে u1 ইজ গ্রেটার দেন অফ u2। যদি u1 এর বেগ বেশি হয় u2 এর চেয়ে, তাহলে মনে করেন এই u1 চলতে চলতে একটা সময় ওরে গিয়ে একটা ধাক্কা দিবে না স্যার, যেহেতু পিছনেরটা জোরে চলতেছে। এটা আমরা খুব সিম্পলি বুঝতে পারি। তাহলে চলেন ওই সেগমেন্টটাও আমরা এখানে আইকে ফেলি যে এখানে দুইটা স্ট্রাইক করছে। তাহলে এখন যে জিনিসটা হবে, এই যে আমার প্রথম বস্তুটা ওরে এই দিকে ধাক্কা দিবে আর দ্বিতীয় বস্তুটা এরে এই দিকে ধাক্কা দিবে। তাহলে প্রথম বস্তুটা যদি ওরে এই দিকে F1 বল দেয়, তাহলে এর এই দিকে F2 বল দিবে, দুইটা বিপরীত দিক হবে। এটা হলো নিউটনের থার্ড ল ছিল যে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়। স্যার এই জিনিসটা তো বুঝলাম না। একটা বুঝলাম যে পিছনেরটা এই যে আমার এই কি বলে এটার ব্লু কালার বা স্কাই ব্লু কালার যেটা আছে, এই ব্লু কালারটা আমার এখানে সামনের
হালকা রেড কালারটাকে ধাক্কা দিল, আমি বুঝলাম, কিন্তু স্যার রেড তো ওরে ধাক্কা দেয় না। অবশ্যই দেয় স্যার। আপনি কল্পনা করেন A70-তে চলতেছে, A60-তে চলতেছে, এই সংঘর্ষের পর অনেকটাই এরকম হবে যে A65 আর এ মনে করেন যে কমে আইসা হয়ে গেল যে AO65 সাপোজ। এই যে দেখেন এর 5 কমলো, কেন কমলো? অবশ্যই সে তাকে একটা বাধা দিছে, এই জন্যই কমছে, না হলে তো অটোমেটিক কমে নাই। সেখান থেকেই বোঝা যায় যে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় সমান এবং বিপরীতমুখী হয়। এর পরবর্তী সেগমেন্টটা কেমন হয় দেখেন, সংঘর্ষের পরে প্রথম বস্তু এইভাবে চলতেছে আর দ্বিতীয় বস্তুও ওর মতো করে চলতেছে। দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেছে v2 আর প্রথম বস্তুর বেগ হয়ে গেছে v1। আর এই সময় মনে করেন দুইটার মধ্যে দুইটা এক্সেলারেশন ছিল, ওর এক্সেলারেশন ছিল a1 আর এর এক্সেলারেশন ছিল হলো a2। এবার জিনিসটাকে আমি একটু সিম্পল করে বলে দেই, দুইটা বস্তু একই দিকে চলতেছে, প্রথমটার বেগ বেশি, এরপরে দুইটা গিয়ে এই যে এখানে সংঘর্ষ হইল, সংঘর্ষ হইলে একটা একটার উপর ফোর্স দিবে, ফোর্স দিলেই এক্সেলারেশন আসবে, সহজ কথা। এবং এই ধাক্কাধাক্কির পরেও এরা আবার একটা বেগ নিয়ে ওই একই দিকে চলতেছে। এই হলো আমাদের সেগমেন্টগুলা। সো এটা আমাদের ফিগার 1, ফিগার 2, 1, 2 অ্যান্ড এটা আমাদের ফিগার 3। তাহলে চলে আসেন এখন আমরা লেখা শুরু করে দিই। ধরি M1 ও M2 ভর বিশিষ্ট দুটি গাড়ি একই দিকে যথাক্রমে U1 ও U2 বেগে, ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবেন U1 is greater than of U2। যদি এটা না লেখেন তাহলে এই যে এখানে সংঘর্ষ হলো সেটা কিভাবে হলো তার তো লজিক নেই, সো এটা লিখতে হবে। যাত্রাপথে M1 বস্তুটি, গাড়ি লিখছি তাহলে এখানেও গাড়ি লিখে দিই, M1 গাড়িটি অন্য গাড়িকে F1 বলে আঘাত করলে দ্বিতীয় গাড়িটি F2 প্রতিক্রিয়া বল দেয়। আমরা জাস্ট এখানে যে সেগমেন্টগুলো আছে, সেগমেন্ট 1, সেগমেন্ট 2 অ্যান্ড সেগমেন্ট 3, এই তিনটা লিখতেছি স্যার, আর কিছু না, সেগমেন্ট 2 লিখতেছি এখন। অতঃপর তারা V1 ও V2 বেগে একই দিকে চলতে থাকে। লেখা শেষ, এবার চলে আসেন নিউটনের তৃতীয় সূত্র মতে আমরা লিখতে পারি F1 is equal to minus of F2। আর আমাদের কোনো কাজ নাই, এখন জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম, F সমান আমরা জানি ma, তাহলে M1 A1 equal to minus of M2 A2, তাহলে M1 এর মান হলো V1 minus C1 divided by T1, সবগুলাই 1 1 1 হইল কারণ 1 আছে। এবার একটা প্রশ্ন হলো T1 আর T2 কি হবে?
দুইটা বস্তু তো একই সময়ে যাত্রা স্টার্ট করছে এবং একই সময়ে সংঘর্ষ হইছে, একই সময়ে এরা চলতেছে, মানে সময়টা কিন্তু দুইজনের জন্যই একই। সো টি আর 1 হবে না। সিমিলার ভাবে এই পাশে -m2 v2 - u2 ডিভাইডেড বাই অফ টি, এই মাইনাস হলো এই মাইনাসের, বা এখন আমার টি কাটা গুণ করে দেন, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। একবারে নিয়ে আসেন m1 v1 প্লাস m2 v2। স্যার কোত্থেকে হইল, এটাকে এই পারে নিয়ে আসছি, সো প্লাস হয়ে গেছে, এই যে এটাকে এই পাশে আনছি। আর এইটা আসতেছে m1 u1 প্লাস m2 u2। পুরোটাকে যদি আমরা চেঞ্জ করে সাজায় লিখি তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে আমাদের প্রমাণ শেষ। একটু খেয়াল করলেই দেখতে পারবেন সূত্রটা একটু বড় মনে হলেও আসলে কিন্তু খুবই সোজা। আদিগুলো একসাথে, শেষগুলো একসাথে, আর তো কিছু না স্যার। m1 এর সাথে আপনি 1 এর সাথে 1ই দিবেন আদি, আবার 2 নিলে আপনি আদি দিবেন 2ই, আদি শেষ, এবার শেষ m1 v1 প্লাস m2 v2, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবার এটা লিখতে গিয়ে কি প্রমাণটা হয়েছে শুধুমাত্র এইখান থেকে, এই যে কাজ শেষ। আর এটা তো আমরা বুঝি দুইটা বস্তু যদি একটা আরেকটার সাথে স্ট্রাইক লাগে, এ রে দিবে f1 ফোর্স, এ রে ব্যাক করবে হলো f2 ফোর্স, এবং দুইটা যেহেতু দুই দিকে এই জন্য একটা আরেকটা নেগেটিভ হবে ডিরেকশন, যেটা আমরা অলরেডি কি বলা হয় এটাকে, যেটা আমরা অলরেডি রিলেটিভিটি সূত্রতে শিখছি। সো এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে এইটার 4টা কেইজের অঙ্ক শিখব, 4 কেইজেস, যা করলে বাংলাদেশে মোটামুটি যা আসছে সব কভার হয়ে যাবে, যা আসে নাই তাও কভার হয়ে যাবে, মানে এর বাইরে আর আসার কোনো সম্ভাবনা নাই। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের 4 পর্বের ম্যাথমেটিক্স নিয়ে। সো আনটিল, আল্লাহ হাফেজ।